এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিঝুম মজুমদার। নিঝুম মজুমদার গ্লোবালি পলিটিক্যাল কমেন্টেটর এবং বাংলাদেশে জন্ম হলেও নিঝুম মজুমদার এই মুহূর্তে বাংলাদেশে তিনি ফিরতে পারেননি। তিনি সবচেয়ে বড় ভিকটিম বোধহয় এই জেহাদ এবং ডিপ স্টেটের যে কনস্পিরেসি বাংলাদেশে চলছে। কানাডাবাসী আমেরিকাবাসী নিঝুম মজুমদার এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। এবং নিঝুমদা, আপনার সামনেই আমি এটা বলতে চাইছি দুটো জিনিস। এক হচ্ছে, যেহেতু আমাদের দেশের মাননীয় বিধায়করাও বসে রয়েছেন এবং আপনি গ্লোবালি বিভিন্ন বিষয় নিয়ে জিওপলিটিক্যাল আলোচনা করেন, আমি অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করছি না বা আমি চাইছিও না আপনি বলুন। এটা আমি ভারতবর্ষের বিধায়ক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করব। দুই, আপনি নিজে জন্মসূত্রে বাংলাদেশি, আপনি পাসপোর্ট ভিসা সহ এই বাংলাতে বারবার এসেছেন, বিভিন্ন কাজে এসেছেন, কিন্তু নিঝুমদা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই অপারেশনটা শুরু করতে হয়েছে এবং এটা জারি থাকবে। কারণ আপনি নিজে 2024-এর 5ই আগস্ট থেকে প্রথম থেকে আমাকে বলেছিলেন যে ময়ূক, তোমরা ঠিক লাইন নিচ্ছ, এটা ডিপ স্টেটের কনস্পিরেসি এবং এটার টার্গেট বাংলাদেশ নয়, এটার টার্গেট তোমরা। চিকেন স্নেক আলাদা করার ডিপ প্ল্যান আমি জানি না তোমাদের দেশের রাজ্য সরকারে যারা রয়েছে তারা কেন বুঝতে পারছে না। আজকেও কি আপনি এটাই বলবেন? অনেক অনেক ধন্যবাদ ময়ূকদা আপনাকে। আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি জাস্ট কয়েকটা উদাহরণ আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি গত 5 বছরে কিংবা যদি 2013 সালে যখন বাংলাদেশের গণজাগরণ মঞ্চ হলো, আমরা দেখেছি যে ব্লগারদেরকে খুন করেছে বাংলাদেশে, কিন্তু তাদের স্থান শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে কলকাতাতে, পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিরা এখানে তারা খুবই ভালোভাবে বেঁচে বর্তেছিল। কিন্তু এটা তো ভারতবাসীর কখনো অকল্পনীয় ব্যাপার ছিল যে বাংলাদেশের একটা সন্ত্রাসী যে ধর্মকে ব্যবহার করে মানুষ জবাই করছে, খুন করছে, তার জন্য একটা সেফ হেভেন হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এইটা শুধু আমাকে বাংলাদেশি হিসেবে আমি বলবো না, একটা গ্লোবাল সিটিজেন হিসেবেও যদি আমি চিন্তা করি, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা 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 ঠিক কেন হয়েছে, কিভাবে হয়েছে? এটা তো কোনো সুস্থ মানুষ চাইতে পারে না। এখানে জামাতে ইসলামের লোকেরা বাংলাদেশে এখানে কলকাতাকে টার্গেট করছে, এটা কি রিয়েল? এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমি এখানকার ইন্টারনাল রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম। আমি একটা জিনিস শেয়ার করতে চাই দর্শকদের সাথে, একটা ট্রিভিয়া। এই মুহূর্তে যে ফ্রেমে যে 3 জন রয়েছেন, 2 জন ভারতের এবং একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য শেখ হাসিনা জমানার স্বনামধন্য সলিসিটরদের মধ্যে একজন নিঝুমদা, কলকাতা হাইকোর্ট এবং বাকি যে আদালতগুলোতে যারা রয়েছেন তারাও হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 3 জন আইনজীবী এই মুহূর্তে বসে রয়েছেন ফ্রেমে। বলুন। আমি যে কথা বলছিলাম, আসলে আমি অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমি ইংল্যান্ডেও কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করি। আমি শুধু এই ব্যাপারটা আমার কাছে একটা বিস্ময়কর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ইলেকশনের পরে সবচাইতে বেশি অখুশি হয়েছে বাংলাদেশের জামাতে ইসলামী এবং বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা। এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। তারা বলছে যে তারা এই ইলেকশন মানে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আমি কোনো ধর্মের বিষয়ে কথা বলবো না, খুবই ক্যাটাগরিক্যালি যদি তাকাই, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা সবচাইতে বেশি অখুশি হয়েছে কেন? এখানে তো ব্যাপারটা খুবই সিম্পল, যে যারা বাংলাদেশে খুন করেছে, যারা বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে জবাই করেছে, তারা এসে এই জায়গাতে এত আরাম করে কিভাবে ছিল, ঠিক কোন কারণে বা কার প্রশ্রয় ছিল, সেইটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। এবং সেখানে আমি কোনো ধরনের মন্তব্য করবো না। এখানে মাননীয় বিধায়করা আছেন, এখানে বিজ্ঞানীরা। আমাকে একটা কথা বলুন, এই যে এই ডিপ স্টেট আপনি বারবার বলেছিলেন চিকেন স্নেকটা আসলে টার্গেট, বাংলাদেশটা আসলে একটা শেল্টার হিসেবে তারা ব্যবহার করতে চাইছে, যাতে করে এই চাঁপাইনবাবগঞ্জ বা রংপুর থেকে এপারে ডিপ স্টেট এই গোটা 7 সিস্টারকে কাট অফ করতে চায়। এই প্ল্যানটা আপনি আগেও বলেছেন আমেরিকান ডিপ স্টেটের একটা ভয়ঙ্কর প্ল্যান এবং এতে প্রচুর ফান্ডিং জর্জ সোরস দিয়েছে। এটা কি আপনি এখনো বলবেন? ডেফিনেটলি। আপনারা যদি বাংলাদেশের গত 2 বছরে আপনারা যদি দেখেন যে জর্জ সোরসের ছেলে, তিনি যে বাংলাদেশে তাদের যে এজেন্ট আছে ডক্টর ইউনুস, দখলদার বাহিনীর অন্যতম প্রধান, তারা বারবার এখানে এসেছে। আমি বারবারই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানো ছাড়া তারা একমাত্র ভারতকে যদি ক্যাপচার করতে চায়, তাহলে তাদের সামনে সবচেয়ে
সবচাইতে বড় বাধা হয়ে যিনি দাঁড়িয়েছিলেন পর্বতসম, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনোভাবে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদকে আশ্রয় দেননি, সেখানে তিনি তাদেরকে মাথা তুলে দাঁড়াতেই দেননি। এবং এই যে পুরো প্রক্রিয়াটা হয়েছে, আজকে মানুষ একদিন বলেছে যে এটা পলিটিক্যাল রেটোরিক, এটা পলিটিক্যালি বলা হচ্ছে। আজকে খেয়াল করে দেখুন জিসুমিয়া চুক্তি হচ্ছে, আজকে এই নির্বাচনের পর আপনি লক্ষ্য করে দেখেন যে এই নির্বাচনের পরপর জিসুমিয়া চুক্তি হচ্ছে যাচ্ছে। জিসুমিয়া বা আকসু চুক্তিটা আমেরিকার সাথে কি, যে কোনো সময় আপনার ফাইটার প্লেন বাংলাদেশে নামবে, তাদেরকে ফুয়েল দিতে হবে। এখন আমার কথা হচ্ছে যে এই চুক্তিটা ভাইস ভার্সা, বা বাংলাদেশের ফাইটার প্লেন কি আমেরিকাতে নামবে? বাংলাদেশের, আপনি খালি চিন্তা করেন যে বাংলাদেশের কি সেই সক্ষমতা বা সেই সুযোগ বা সেই প্রয়োজনটা আছে কিনা। তাহলে আমেরিকার কেন এই চুক্তিটা প্রয়োজন যে বাংলাদেশে ফাইটার প্লেন নামবে? এবং খুব নির্দিষ্টভাবে বাংলাদেশের যে জায়গাতে এই ক্যাম্পগুলো হচ্ছে সেগুলো আবার ভারতের একদম সীমান্ত লাগোয়া না, জায়গা। আপনি কয়েকটা পয়েন্ট একটু দেখবেন। প্রথমত হচ্ছে যে তারা দীর্ঘদিন চেয়েছে যে ত্রিপুরা বা ওই অঞ্চলটাতে আপনারা দেখেন যে কুকি চীন তাদেরকে নানানভাবে উত্তপ্ত করে রেখেছে। আমরা দীর্ঘ সময় মিজোরামে সেটা দেখেছি, নাম্বার ওয়ান। সেখানে আমরা দেখেছি তারা সেন্ট মার্টিন চেয়েছে, মহেশখালী চেয়েছে। তারা বাংলাদেশে এই যে ট্রেড চুক্তিটা হয়েছে সেটা পড়লে বুঝবেন যে আসলে প্ল্যানটা কোন জায়গাতে হয়েছে। আমি বারবার বলেছি এটা একটা প্রক্সি ওয়ার, এটা প্রক্সি ওয়ার এবং এটা প্রক্সি ওয়ার। এবং এই প্রক্সি ওয়ার নিয়ে আমি জানি না কেন আমাদের দেশের, আমি আবারও বলছি যে আপনাকে জাস্ট কমেন্টেটর হিসাবে আমি এনেছি জিওপলিটিক্যাল জায়গা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।